অঙ্ক বিশ্লেষণের যে অঙ্কগুলো এসে থাকে সেই অঙ্কগুলো যেটা মূলত তোমাদের সবগুলো বিশেষ করে গার্হস্থ্য অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের যে 5টি কোর্স আছে যে 5টি সাবজেক্টে পড়ো সেই কোর্সের দেখার প্রত্যেকেরই এই ভেদাঙ্ক বিশ্লেষণ বা অ্যাপ টেস্টের মাধ্যমে ভেদাঙ্ক বিশ্লেষণ এসে থাকে এবং অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষে অর্থনীতির জন্য পরিসংখ্যান এটা অবশ্যই এসে থাকে। তো সেই ক্ষেত্রে এই দুইটা কোর্স এছাড়া সমাজবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান সমাজকর্ম মাস্টার্স শেষ পর্বের উচ্চতর পরিসংখ্যান এই অংশে অ্যাপ টেস্টের এই অঙ্কগুলো এসে থাকে। তো যাই হোক এখানে ভেদাঙ্ক বিশ্লেষণ বা অ্যানোভা টেবিলের দুটি ফরম্যাটে অঙ্ক হয়, একটা হচ্ছে ওয়ান ওয়ে বা একমুখী শ্রেণীকরণ আর একটা হচ্ছে টু ওয়ে টেবিল বা দ্বিমুখী টেবিলের সাহায্যে। তো ওয়ান ওয়ে বা একটি মাত্র বৈশিষ্ট্য থাকবে বা এক ধরনের বৈশিষ্ট্য সেটা থাকবে, সেটাই ওয়ান ওয়ে আমরা বলে থাকি। তো যাই হোক এই অঙ্ক অ্যাপ টেস্টের অঙ্কগুলো অনেকগুলো নিয়মকানুন আছে। তা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রায় 28-29 বছর ধরে আমি পরিসংখ্যান পড়াচ্ছি, পরিসংখ্যান নিয়ে চর্চা করছি। তো যাই হোক এই প্রেক্ষিতে যে বিটা সবচেয়ে সহজভাবে তোমরা যাতে বোঝো সেই পদ্ধতিটাই আমি শেখাবো। মূলত এই অঙ্কটা আমি 3টা পদ্ধতিতে শেখাবো, তোমরা যেটা সহজ মনে করবা সেটা করবা। তবে ছোট সংখ্যার ক্ষেত্রে ছোট ডিজিটের ক্ষেত্রে আমি যে পদ্ধতিটা এখন প্রয়োগ করছি সেটা সব সময় প্রয়োগ করবা। আবারও বলি, যারা গার্হস্থ্য অর্থনীতি আছো তাদের জন্য গার্হস্থ্য অর্থনীতি চতুর্থ বর্ষের এই মাত্র বইটি বের হয়েছে জানুয়ারি 2021 সালে। সেই বইয়ে যে অঙ্ক আছে সেই অঙ্কটাই তোমাদের এখানে সলিউশন করে বোঝানো হচ্ছে। তো যাই হোক আমি সময় কমানোর জন্য আমি অঙ্কটা করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যাই হোক এখানে আমার এই বইয়ে দেখবা যে 599 পৃষ্ঠার এই অঙ্কটা করে দেওয়া আছে। তো তোমরা যারা বইটা নিয়েছো এই বইটা যারা নিয়েছো সেই বইটা দেখবা, সেটা 3টা ফরম্যাটে অঙ্কটা বোঝানো আছে। এই সেম অঙ্ক 3টা নিয়মে বোঝানো আছে। আমি 3টাই বোঝানোর চেষ্টা করব, তবে 2টো বোঝানোর চেষ্টা করব যাতে 2টা ফরম্যাটের মধ্যে তোমরা যেটা সহজে পড়বা সেটা করবা। ওকে, তো যাই হোক গার্হস্থ্য অর্থনীতিতে যারা অনার্স চতুর্থ বর্ষে আসছো আমার অলরেডি তোমরা এই বইটা নিয়েছো। তো সেই বইটার সমস্ত লেকচারগুলো আমি ইউটিউব চ্যানেলে সংযোজন করব যাতে তোমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারো। যাই হোক আমরা অঙ্কে ফিরে আসি। তো এফ যাচাইয়ের বা ভেদাঙ্ক বিশ্লেষণের ওয়ান ওয়ের একটা উদাহরণটা দেখো, যে উদাহরণ এখানে 3 নম্বর উদাহরণ এখানে দেওয়া আছে। উদাহরণ 3 599 পৃষ্ঠার এই উদাহরণ 3 নম্বর অঙ্কটাই আমরা এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আবারও বলছি উদাহরণ হচ্ছে 3 বা সমস্যা 3 বলছে রক্তের সুগার নিয়ন্ত্রণে 3 ধরনের ঔষধের প্রভাব দেখার জন্য একটি পরীক্ষা পরিচালনা করা হলো এবং নিম্নোক্ত ফলাফলগুলো পাওয়া গেল। তো বলছে ঔষধ ক, ঔষধ খ এবং ঔষধ গ। ঔষধ ক এর রেজাল্ট হচ্ছে 7, 6, 8। ঔষধ খ এর রেজাল্ট হচ্ছে 6, 10, 8। ঔষধ গ এর রেজাল্ট হচ্ছে 10, 12, 18। বলছে 5% যথার্থ মাত্রায় ভেদাঙ্ক বিশ্লেষণ করো। তা এখানে এটা হচ্ছে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান পরীক্ষা 2013। এগুলো আমি সব সাবজেক্টেরই ভেদাঙ্ক যে অঙ্কগুলো আসছে সবগুলোই সলিউশন করেছি, 2-1টা ছাড়া। তোমরা এই একটা যেহেতু আমার যাদের সময় স্বল্পতা হয় আমি মেইন জিনিসটা বোঝানো, তোমরা বই থেকে আমার যে লেকচারটা শোনো আর বইটা যদি দেখো তাহলে খুব আর কারো সমস্যা হবে না, শুধু একটু বুঝে নাও। তো যাই হোক এখন এই অঙ্ক শুরু করার পূর্বেই দেখো এটা ওয়ান ওয়ে মানে এক ক্যাটাগরি, এক ধরনের বৈশিষ্ট্য, ঠিক আছে। আবার যখন 2 ওয়ে করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো প্রথমে যে কাজটা করতে হবে আমাকে যে এই অঙ্কের জন্য সেটা হচ্ছে ধরি নাস্তিক কল্পনা H0 বা H0, যে এইটা আমরা বলেছি 3 বা 3-এর অধিক গড়ের সমতা যাচাই করার জন্য ভেদাঙ্ক বিশ্লেষণ করা হয়ে থাকে। তো এটা 3টা বিষয় বা 3টা নমুনা, 3 ক্যাটাগরি নমুনা, 4 ক্যাটাগরি হতে পারে, 5 ক্যাটাগরি হতে পারে, আবার নমুনার মানের মধ্যে কম বেশি হতে পারে, সেটা পরে ব্যাপার। তো যাই হোক আমরা নাস্তিক কল্পনা দেখো ধরে নিয়েছি কি যে H0 বা H0 নাল হাইপোথিসিস μ1 μ2 μ3, যেহেতু এখানে 3টা
নমুনা দেওয়া আছে, তাই সমগ্রকের মানও 3টা ধরতে হবে। ওকে, যদি 4টা থাকতো তাহলে μ4 ধরতাম। অর্থাৎ 3 ধরনের ঔষধের প্রভাব সমান, অর্থাৎ এই প্রভাবের মধ্যে কোনো পার্থক্য নেই। আর বিকল্প কল্পনায় আমরা বললাম কি যে H1 যে μ1 নট ইকাল টু μ1 নট ইকাল টু μ2 নট ইকাল টু μ2 অর্থাৎ সমান নয়, অর্থাৎ 3 ধরনের ঔষধের প্রভাব সমান নয়। তাহলে এরকম 4টা 5টা যে ক্যাটাগরি দেওয়া থাকুক তোমরা এইভাবে চলে আসবে। যদি 4টা দেওয়া থাকতো তাহলে কি লিখতা, μ1 μ2 μ3 μ4, আর বিকল্প কল্পনা লিখতে ওই নট ইকাল টু লিখতা। ওকে, তো যাই হোক, এর ফর্মুলা হচ্ছে দেখো যে যাচাই নমুনা জমান বা টেস্ট স্ট্যাটিস্টিক F সমান MSB ডিভাইডেড বাই MSW। তো MS কি মিন স্কোয়ার অফ বিটুইন স্যাম্পলস, আর এস মিন স্কোয়ার উইদিন স্যাম্পলস, অর্থাৎ আন্তঃশ্রেণিক গড় বর্গ সমষ্টি আর অন্তঃশ্রেণিক গড় বর্গ সমষ্টি। যখন তোমরা একটু ধাপেটা মনে রাখবা তাহলে প্রথমটা হলো একটা সূত্র। ওকে, তো MSB MSW এটা মনে রাখবা যে মিন সাম স্কোয়ার উইদিন স্যাম্পলস আর মিন সাম অফ স্কোয়ার, এটা হলো বিটুইন স্যাম্পলস আর এটা হচ্ছে উইদিন স্যাম্পলস। ওকে, তো যাই হোক, এখন আমি এই অঙ্ক করার জন্য ধরে নিলাম যে ঔষধ ক সমান x1, ঔষধ খ সমান x2, ঔষধ গ সমান কত x3। তো আমি সরাসরি যেটা পদ্ধতি আমি শেখাচ্ছি সেই 1 নম্বর পদ্ধতিটা শেখাবো। যদি এই মানগুলো খুব ছোট ছোট হয় তাহলে এই পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করবা, খুব সহজে হবে। বড় হলেও সমস্যা নাই, তবে ক্যালকুলেশন করতে একটু সময় লাগবে। তো যাই হোক, আমরা পরবর্তীতে যখন বিকল্প পদ্ধতি শেখাবো তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখন সারণী দেখো, খুব সিম্পলি ব্যাপার। 3টা বিষয় আছে, আমি কালো কালিতে x1 স্কোয়ার, লাল কালিতে দেখো x2 স্কোয়ার, x3তে এই 3 নম্বরে দিলাম হলো x3 স্কোয়ার। খুব সিম্পলি ব্যাপার। যদি 4টা থাকতো তাহলে x4 স্কোয়ার, 5টা থাকলে x5 স্কোয়ার। সাধারণত 4টার বেশি তোমাদের দেয় না। আচ্ছা, যাই হোক, তো এখানে x1 স্কোয়ার, x2 স্কোয়ার, x3 এর কি হলো x3 স্কোয়ার। তাহলে এইগুলো আমি টোটালি, যেমন x1 এর প্রথম মান কত 7, আমি লিখলাম 7 6 8, 7 6 8, এর বর্গ যদি করি 7 7 49, 6 6 36, 28 64। এবার আমি x2 এর মান লিখব 6 10 8, 6 10 8, 6 6 36, 100, 28 64। এবার আমরা 10 12 18, 10 12 18, 10 10 100, 12 12 144, 18 এটা। তাহলে এখন আমি টোটালটা যোগ করব, অর্থাৎ সামেশন x1 7 6 8 যোগ করলে 21, এবং সামেশন x1 স্কোয়ার অর্থাৎ 49 36 64 যোগ করলে হলো 149, এবং সামেশন x2 কত 6 10 18 যোগ করলে 24, সামেশন x2 স্কোয়ার যোগ করলে পরে আমরা 200 পাবো। অনুরূপভাবে সামেশন x3 আমরা 10 12 18 যোগ করি কত পেলাম 40, আবার x3 অর্থাৎ 100 144 324 যোগ করে কত পেলাম 5 6 8। তাহলে এইটা হলো একটা টেবিল, তোমরা মনে রাখবে এই ধরনের অঙ্ক আসলে এই সেম টেবিল একটা করে ফেলবা, যে কোনো অঙ্কই আসুক না কেন। যদি এরকম 4টাও থাকতো x4 স্কোয়ার এইভাবে করে ফেলবা। তো যাই হোক, এই অঙ্কের 6টা ধাপ, মানে আমি আবারও বলছি বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে করে দেওয়া আছে। তা আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি দেখেছি 6টা ধাপ যদি তোমরা মনে রাখো, যদিও প্রথম অবস্থায় মনে হবে অঙ্কটা অনেক বড়, কিন্তু যদি ধাপটা তুমি মনে রাখো তাহলে ইজি হয়ে যাবে। তাহলে আনুষঙ্গিক ধাপ হলো টেবিল তৈরি করা। প্রথম ধাপ হলো যে নাস্তি কল্পনা গ্রহণ করা এবং সংখ্যাগুলোকে x1 x2 x3 বা x4 যে কয়টা মান থাকবে তারপর টেবিল তৈরি করবা। তারপরে যে ধাপ, যে 6টা ধাপ, প্রথম ধাপটা যেটা আমরা একটু বলি যে আমরা এই অঙ্কে নির্ণয় করি, আমার জায়গা স্বল্পতার কারণে আমি ধাপগুলো খুব কনজেস্টেড আকারে দিলাম। দেখো, ধাপ 1, প্রথমে দেখো এই টেবিল তৈরি করার পরে সরাসরি ধাপ 1-এ চলে যাবা। ধাপ 1-এ চলে যাওয়ার পরে লিখবা মোট নমুনা। এই নমুনা মোট স্যাম্পল, টোটাল স্যাম্পল, মোট নমুনা, এইটা হচ্ছে বড় হাতের N দেবো। কিন্তু এই বড় হাতের N মানে টোটাল নমুনা, যেমন একটা নমুনা, 2টা নমুনা, 3টা নমুনা। তাহলে এখানে কয়টা আছে 3টা, এটাও কত আছে 3টা, এটাও কটা আছে, তাহলে N1, প্রথমটা হচ্ছে N1, পরেরটা হচ্ছে N2, পরেরটা হচ্ছে N3, তাহলে 3 3 3 যোগ করলে কত হচ্ছে 9। অর্থাৎ এরকম মান আছে কয়টা 3টা, এরাও 3টা, এরাও 3টা, কোনোটার কম বেশি থাকতে পারে। আচ্ছা, যাও,
তাহলে মোট নমুনার মান n এর মান হলো কত 9 এবং কলাম সংখ্যা কত কলাম হচ্ছে কয়টা 1টা 2টা 3টা অর্থাৎ কলাম হলো আমার এখানে কয়টা বলো 3টা যাই হোক আমরা সির মান কত পেলাম 3টা এবার আমরা যে কাজটা করব মোট নমুনার যোগফল সাম অফ টোটাল স্যাম্পলস অর্থাৎ টি দ্বারা আমরা প্রকাশ করলাম এখন স্যাম্পল কয়টা 1টা 2টা 3টা তাহলে কি সামেশন x1 সামেশন x2 সামেশন x3 তাহলে কত পেলাম টেবিলে দেখো 21 24 আর কত 40 যোগ করে কত হলো 85 তাহলে প্রথম যে ধাপটা সব কিন্তু নমুনার সাথে সংশ্লিষ্ট একটু বুঝে নাও এবার এই অংশের মধ্যে ধাপের অংশের মধ্যে যেটা লিখবা সংশোধন উপাদান কারেকশন ফ্যাক্টর এইটা প্রশ্ন হলো কারেকশন ফ্যাক্টর বলতে আমরা যে জিনিসটা এখানে অঙ্কের তোমাদের আরও থিওরিটিক্যাল অংশে আমি একটু ক্লিয়ার করব যে কারেকশন ফ্যাক্টরটা একটু বুঝে নাও টি স্কোয়ার ডিভাইডেড বাই এন এই ফর্মুলাটা মনে রাখো CF কারেকশন টি স্কোয়ার ডিভাইডেড যেহেতু আমি টির মান পেয়েছি টির মান কত বলো 85 এন এর মানও পাইছি তাই না এন এর মান কত পাইছি আমি 9 তাই না তাহলে এইখানে দেখো 85কে যদি আমি বর্গ করি 7225 ভাগ 9 কত হলো 802.78 এইটা হলো CF এর মান আবার বুঝে নাও এই CF এর মান কত পেলাম আমি 802.78 তাহলে ধাপ প্রথম অংশের প্রথম ধাপটা n অর্থাৎ টোটাল নাম্বার যে কয়টা নমুনা আছে n1 ছোট হাতের n1 প্লাস ছোট হাতের n2 প্লাস n3 যদি 4টা থাকতো n4 সেটা আমি যোগ করলাম এরপর হচ্ছে এই নমুনাগুলোর যোগফল এই যে সামেশন x1 x2 প্লাস x3 তিনটা নমুনা আছে যোগফলটা আমি বের করলাম এইটা এরপরে হচ্ছে CF বের করতে হবে অর্থাৎ CFটার হচ্ছে কি যে টি স্কোয়ার ডিভাইডেড বাই যেহেতু টির মান আমি পেয়ে গেছি n এর মানও পেয়ে গেছি টি স্কোয়ার সেটা আমি বের করলাম এবার ধাপে দেখো সব কিন্তু এই টেবিলের কেন্দ্রিক সব কিন্তু যা যা মান বের করছি টেবিল কেন্দ্রিক এবার ধাপ 2 আছে দেখো মোট বর্গ এই টেবিলে দুইটা মান আছে একটা বর্গ ছাড়া আর একটা হলো বর্গের মান এখন আমরা দেখব মোট বর্গ সমষ্টি SST টোটাল সাম অফ স্কোয়ারস SST টোটাল সাম অফ স্কোয়ার ওকে টোটাল সাম অফ স্কোয়ার SST টোটাল সাম অফ স্কোয়ারস এর মধ্যে বর্গ কয়টা 1টা 2টা 3টা তাহলে কি হবে সামেশন x1 স্কোয়ার সামেশন x2 স্কোয়ার সামেশন x3 স্কোয়ার মাইনাস CF তাহলে SSTর ফর্মুলা মনে রাখতে হবে যেগুলো বর্গ করা হয়েছে তার থেকে বাদ দেব কি বলো CF মনে থাকবে কয়টা বর্গ 3টা বর্গ সামেশন x1 স্কোয়ার সামেশন x2 স্কোয়ার সামেশন x3 স্কোয়ার মাইনাস CF যদি আরেকটা থাকতো তাহলে কি হতো সামেশন x4 স্কোয়ার মাইনাস CF 5টা থাকলে সামেশন x5 স্কোয়ার মাইনাস CF এরকম তাহলে আমি মান এটার মান আমি পাইছি কত দেখো 149 আমি লিখলাম 200 আমি লিখলাম তারপরে লিখলাম 568 বিয়োগ CF এর মান তাহলে এই তিনটা আমি যোগ করে কত পেলাম 917 অর্থাৎ এই তিনটা আমি যোগ করে পেলাম কত 917 মাইনাস কার মান CF এর মান CF এর মান 802.78 তাহলে এটা থেকে বিয়োগ করলে আমি কত পেলাম 114 অর্থাৎ 114.22 এইটা হলো আমার কার মান বলো SSTর মান তাহলে ধাপ 2-এ আমাকে যে কাজটা করতে হবে মোট বর্গ সমষ্টি ওই টেবিলে মোট বর্গ সমষ্টি কি আছে তার ফর্মুলা হলো যে বর্গগুলো করে তার থেকে আমি বিয়োগ দেব কার মান CF এর মান যে বর্গ সমষ্টিগুলো যোগ করে কার মান বাদ দেব CF এর মান এরপরে আসো 3 নম্বর ধাপে যে আন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি সাম অফ স্কোয়ারস বিটুইন স্যাম্পলস এইবার এইটার বিষয়টা একটু ক্লিয়ার হই নাও যেগুলো আমরা যে নমুনাগুলোর আমরা সামেশন করেছি সেই সামেশনের বর্গ করে তার নিজ নমুনা দ্বারা ভাগ আবার বুঝে নাও যে সামেশনগুলো আমরা করেছি সেই সামেশনের বর্গ করতে হবে সেই সমষ্টির বর্গ করে নিজ নমুনা দ্বারা ভাগ করতে হবে তখন এইখানে দেখো কয়টা নমুনা আছে 1টা 2টা 3টা তাহলে এর আমি সামেশন বের করেছি অর্থাৎ 7 6 8 সামেশন বের করে কত হয়েছে 21 তাহলে এই সামেশন x1 স্কোয়ার ডিভাইডেড বাই n অর্থাৎ নিজ নমুনা দ্বারা কোনো অঙ্কে দেখবে এরা 7টা থাকতে পারে এরা 4টা থাকতে পারে কোনোটা ওই নমুনা তখন ওই নিজ নমুনা দ্বারা ভাগ করতে হবে এরা নমুনা কয়টা 1টা 2টা 3টা
ওকে, এর যদি 4টা থাকতো তাহলে আমি 4 দিয়ে ভাগ করতাম এরকম। তাহলে সামেশন x1 স্কোয়ার ডিভাইডেড বাই n1 সামেশন x2 স্কোয়ার ডিভাইডেড বাই n2 মাইনাস প্লাস সামেশন x3 স্কোয়ার ডিভাইডেড বাই n3 মাইনাস কত বলো CF। তাহলে সেই এই মনে রাখতে হবে SST এবং SSB যদি আমরা বের করতে তাহলে ওইভাবে আমাকে CFটা বাদ দিতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে আমি 21কে বর্গ করলাম কত 421, 441, 24কে বর্গ করলে 576 এবং 40কে বর্গ করলে 1600। যেহেতু এখানে 3 সবার নমুনা 3, তাই একবারে আমি 3 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, অর্থাৎ তাহলে এখন এটা মাইনাস CF এর মান বললাম। এখন এই 3টা যোগ করে কত হলো 2117 ভাগ 3 ভাগ এটা। তাহলে 2117কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 872.33 মাইনাস 80.78 সমান কত হলো 69.55। তাহলে আমার 3 নম্বর ধাপের যে SSB, তাহলে আমি SSB আমি পেয়ে গেলাম। ওকে, তাহলে আমার প্রথমটা আবার আমি রিপিট করি। ধাপ 1-এ সব এটা তোমাদের বারবার মনে রাখতে হবে। ধাপ 1-এ NTCF, আবার বুঝে নাও। ধাপ 1-এ কী বলো NTCF, N হচ্ছে মোট নমুনা, T হচ্ছে মোট নমুনার যোগফল, আর CF হচ্ছে কারেকশন ফ্যাক্টর। ধাপ 2-এ হচ্ছে SST মোট বর্গ সমষ্টি, যার টেবিলে যেগুলো বর্গ আছে সেগুলো যোগ করে CF বিয়োগ। আর SSB বলছে যে আন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি সাম অফ স্কোয়ারস উইদিন স্যাম্পলস, তার মানে যেগুলো আমরা সামেশন করেছি সেই সামেশনকে আবার বর্গ করতে হবে, বর্গ করে নিজ নমুনা দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এইটার আমি সামেশন করব করে নিজ নমুনা কয়টা 3টা, এটারও 3টা, এটারও 3টা, কোনোটা আবার 4টা থাকতে পারে। এবার আসো দেখো অন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি। অন্তঃশ্রেণিক বলছে যে উইদিন স্যাম্পলস, বিটুইন স্যাম্পলস, আর একটা হচ্ছে উইদিন স্যাম্পলস। অন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি হচ্ছে খুব সিম্পল সূত্র SSW, বলছে SST মাইনাস SSB, অর্থাৎ মোট বর্গ সমষ্টি থেকে আন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি বাদ দিলে পারে কি পাওয়া যায় SSW। তার মানে আমি SST কত পাইছি দেখো, SST আমরা প্রথমেই ছিল কত 114.22, এটা আমি লিখলাম, বিয়োগ আমি দেখো SSB পাইছি কত 69.55, তাহলে আমার কত হলো 4, এটা থেকে এটা বিয়োগ দিলে 44.69। তাহলে ধাপ 4-এ হচ্ছে অন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি উইদিন স্যাম্পলস, তাহলে SSW তার ফর্মুলা হচ্ছে কি SST মাইনাস কি বলো SSB। আবার বুঝে নাও, SST মাইনাস কত হচ্ছে SSB। তারপরে আমার এই দেখো চলে আসছে। তাহলে ধাপ 4 পর্যন্ত আমার সব কিন্তু টেবিল কেন্দ্রিক। আবার বুঝে নাও। এখন আসো ধাপ 5 আন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি, গড় বর্গ সমষ্টি MSB, দেখছে মিন সাম স্কোয়ার অফ কি বলছে বলো কার সমষ্টি উইদিন স্যাম্পলস, আর এটা হচ্ছে বিটুইন স্যাম্পলস। তাহলে এর ফর্মুলাটা একটু ভালো করে মনে রাখবা, SSB ডিভাইডেড বাই C মাইনাস 1, SSB ডিভাইডেড বাই C মাইনাস 1। SSB আমি কত পেয়েছি দেখো 69.55, আর C মাইনাস কলাম কয়টা 3টা, 1 2 3, 3 মাইনাস 1, তাহলে এটা থেকে 2 দিয়ে ভাগ করলে কত হলো 34.78। এবার আছে অন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি MSW সমান কি হচ্ছে SSW ডিভাইডেড বাই N মাইনাস C। তাহলে কত SSW আমি আগেই পেয়েছি কত দেখো 34. এটা হলো একটু বুঝে নাও, SSW আমি কত পাইলাম, SSW কত বলো 44.69, ওকে 44.69। আর এর দেখো DF বা N মাইনাস C, N হচ্ছে টোটাল, N আমি কত পাইছি, এই যে আগে প্রথমেই পাইছি আমি কত 9, ঠিক আছে 9 পাইছি, 9 থেকে সির মান কত 3, 9 বিয়োগ 6 কত হলো 3 কত হলো 6, তাহলে 44.69কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 7 কত বলো 49। তাহলে আমার এই যে সূত্রের জন্য আমার দুইটা জিনিস দরকার, MSW দরকার, MSB পেয়ে গেছি, তাই না? ধাপ 5। এবার দেখো ধাপ 6, আবার বুঝে নাও, ধাপ 6 হলো F এর ফর্মুলা, যে MSB ডিভাইডেড বাই MSW আমি 34.78 বিয়োগ ভাগ 7.45, রেজাল্ট কত হলো 4.67। এটাই হলো আমার F এর রেজাল্ট। এখন আমি এই F এর রেজাল্ট তাহলে আবার বুঝে নাও, এই 6টা ধাপ
তোমাকে মনে রাখতে হবে। এই 6টা ধাপ যদি অবশ্য অনেক বড় মনে হচ্ছে, তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো, ওই ধাপগুলো যদি তোমার মেমোরিতে রাখো খুব ইজি মনে হবে, এই অঙ্ক খুবই সহজ মনে হবে। তো প্রশ্ন হলো যে ভেদাঙ্ক বিশ্লেষণ করো। সেই ভেদাঙ্ক বিশ্লেষণ বা অ্যানোভা টেবিল, দেখো ভেদাঙ্ক বিশ্লেষণ সারণী, এই ঘরটা মনে রাখবা, বইয়ে আমি সুন্দরভাবে বোঝাই দিয়েছি, তারপরে একটু বুঝে দাও। ভেদাঙ্কের উৎস বর্গ সমষ্টি, তারপর বলছে স্বাধীনতা মাত্রা, আর একটা হচ্ছে গড় বর্গ সমষ্টি। আচ্ছা একটু বুঝে নাও, একটু হয়ে গেছে, স্বাধীনতা মাত্রা এইটা, একটু গড় বর্গ সমষ্টি একটু ক্লিয়ার হয়ে নাও। স্বাধীনতা মাত্রা একটা পাইছি 2, একটা কত পাইছি 6, আর এই গড় বর্গ সমষ্টি কত পাইছি, একটা হলো 34.78, আর এটা পাইছি হলো 7.45। ওকে, আচ্ছা যা হোক, এখন আসছি যে একটু মনোযোগ দাও। তো এই তিনটা ভেদাঙ্কের উৎস, গড় বর্গ সমষ্টি, স্বাধীনতা মাত্রা, গড় বর্গ সমষ্টি, আচ্ছা গড় বর্গ শুধু বর্গ সমষ্টি, আর এটা হলো গড় বর্গ সমষ্টি। নির্ণয় এফ এর ফর্মুলা 5% সংশয় মাত্রায়, যেহেতু বলে দিয়েছে 5% সংশয় মাত্রায়, এইখানে একটু ক্লিয়ার করি, তোমাদের 5% বা 1% যে কোনো একটা উল্লেখ করতে পারে, উল্লেখ না করলে 5% দিতে হবে এবং 1% দিতে হবে। আমার বইয়ে দেখবা যে সবগুলো দেওয়া আছে, কোনোটায় 5% চাইছে, কোনোটায় 1% চাইছে, যেভাবে চাবে সেইভাবে তুমি এখানে উল্লেখ করবা যে 5% সংশয় মাত্রায় মান, টেবিল মান। আবার যদি 1% চাইতো তাহলে এখানে 1%-এর টেবিল মান। ওকে, তো যাই হোক, এখন আন্তঃশ্রেণিক বর্গ সমষ্টি আমরা যা পেয়েছি, দেখো SSB আমি কত পাইছি ওই টেবিল অনুসারে 69.55, অন্তঃশ্রেণিক কত পাইছি SSW 4. মানে অর্থাৎ এই ধাপগুলোর মধ্যে যে মান পাইছি, এই টেবিলটা সাজানোটাই হচ্ছে অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেবিলস। ওকে, টেবিল, তাহলে এখানে হচ্ছে স্বাধীনতা 2 পাইছি, আর একটা কত পাইছি 6 পাইছি, তাই না? তাহলে এইখানে আসো যে এই যে দেখো স্বাধীনতা মাত্রা DF নিউ 1, এই আমি আগেই বলেছি এফ টেস্টের স্বাধীনতা মাত্রা দুইটা, একটা নিউ 1 আর একটা নিউ 2। নিউ 1 হচ্ছে C-1 সমান 2, আর নিউ 2 হচ্ছে N-C সমান কত হলো 6। তাহলে এর স্বাধীনতা মাত্রা দুইটা পাইছে, একটা 2 আর একটা হলো 6। গড় বর্গ সমষ্টি যেটা আমরা পাইলাম, এইটা দুইটা আমরা লিখলাম, হুবহু এখানে লিখে দিয়েছি। জাস্ট এফ এর মান আমরা কত 4.75। এখন প্রশ্ন হলো 5% সংশয় মাত্রায় দুইটা স্বাধীনতা মাত্রা আছে। দেখো দুইটা স্বাধীনতা মাত্রায় আমার তোমাদের যারা ইতে আছো, দেখো এফ টেস্টে যে টেবিল মানটা আছে, সেই টেবিল মানে তোমরা এখানে দেখে নেবা। টেবিল মানে কিভাবে বের করতে হয় একটু আমি দেখাই দিচ্ছি। দেখো এফ যাচাইয়ের টেবিল মান, যেহেতু এটা 5% বলে দিয়েছে, তোমাদের বইয়ে 635 পৃষ্ঠায় দেখবা আছে, 635 পৃষ্ঠায় যারা অনার্স 4th বর্ষে গার্হস্থ্য অর্থনীতি বিজ্ঞান আছে, দেখো একদিকে আছে N1 আর দেখো N2 আছে, তা অর্থাৎ নিউ 1 নিউ 2। তাহলে নিউ 1 এর একটা দিকে যাবে, নিউ 2 আরেকটা দিকে যাবে।